আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে, সঙ্গে আছি হৃদয় হোসেন। সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ সংবাদ শিরোনাম। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সৈয়দ আশরাফের প্রথম জানাজা শেষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের শ্রদ্ধা। শোলাকিয়ায় জানাজায় লাখো মানুষ। আগামীকাল বঙ্গভবনে নতুন মন্ত্রিসভা শপথ। মন্ত্রিপরিষদের প্রস্তুতির মাঝে নতুন মন্ত্রীদের জন্য পরিবহন পুলে 40টি গাড়ি। এবং জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে সারা দেশে আবার শৈত্যপ্রবাহ। চলতি শীত মৌসুমে সারা দেশে স্বাভাবিকের চেয়ে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কম। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। সৈয়দ আশরাফুল ইসলামের নামাজের জানাজায় শরিক হয়ে প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন লাখ লাখ মানুষ। সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে সৈয়দ আশরাফের মরদেহে শেষ শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার সহ সিনিয়র মন্ত্রীরা। চকর মালিথার রিপোর্ট। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা সকাল থেকেই মানুষ আসতে থাকেন সৈয়দ আশরাফুল ইসলামের নামাজে জানাজায় অংশ নিতে। বেলা 10:30টার আগেই দক্ষিণ প্লাজা জনাকীর্ণ হয়ে যায়। এর মধ্যে জাতীয় আর দলীয় পতাকায় ঢেকে সৈয়দ আশরাফের কফিন আসে দক্ষিণ প্লাজায়। প্রিয় নেতা, প্রিয় মানুষের জানাজায় অংশ নিতে মানুষ দাঁড়িয়ে পড়েন সংসদের বিশাল সিঁড়িতে এবং সিঁড়ি পার হয়ে রাস্তায়। মানুষের ঢল বাড়তে থাকে। পরিবারের পক্ষ থেকে সৈয়দ আশরাফের ভাই সবার কাছে দোয়া চান ভাইয়ের জন্য। আমার ভাইয়ের কাছে যদি আপনাদের কিছু দেনা পাওনা থাকে তাহলে আমাদের কাছে, আমাদের পরিবারের সদস্যদের কাছে জানাবেন, আমরা তার ব্যবস্থা নিব। এরপর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলামকে গার্ড অফ অনার দেয়া হয়। এক কাতারে দাঁড়িয়ে পড়েন সবাই। শুরু হয় জানাজা। তারপর মোনাজাতে তার রুহের মঙ্গল কামনা করেন সকলে। বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। দলের পক্ষ থেকে সিনিয়র নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মন্ত্রিপরিষদের সদস্যরা, বিভিন্ন দল এবং সাধারণ মানুষ শ্রদ্ধা জানান। দীর্ঘদিনের সহকর্মীকে হারিয়ে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। আমরা তার এই অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত, মর্মাহত, বেদনা হতো। আমরা এটা ভাবি নাই। কোটি নেতা কর্মীরা যেমন একজন রাজনৈতিক নেতাকে হারিয়েছে, আমাদের সহকর্মী হারিয়েছে, তেমনি আমি আমার ব্যক্তিগত একজন ভাইকে হারিয়েছি। আমার মনে হয় সবসময় উনি ঐক্যের নীতিতে বিশ্বাস করতেন এবং সজ্জন ব্যক্তি ছিলেন এবং সৎ মানুষ ছিলেন। এত পরিচ্ছন্ন, এত নির্লোভ, নিরহংকারী মানুষ বাংলাদেশের রাজনীতিতে বিরল। আমিও মাঝে মাঝে তার মূল্যবান নিতাম। আমাদের একজন অভিজ্ঞ এরপর সৈয়দ আশরাফের মরদেহ নিয়ে যাওয়া হয় তার প্রিয় শহর কিশোরগঞ্জে। সেখানে ঐতিহাসিক শোলাকিয়া মাঠে লাখ লাখ মানুষ অংশ নেন কিশোরগঞ্জের প্রিয় সন্তানের জানাজায়। ময়মনসিংহে আরেকটি জানাজা শেষে বাদ আসর সৈয়দ আশরাফকে দাফন করা হবে বনানী কবরস্থানে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। নতুন স্কেলে শ্রমিকদের বেতন দেওয়ার আশ্বাসে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়েছে। সকালে কয়েকটি কারখানার শ্রমিকরা সমবেত হয়ে বিক্ষোভ করে। এক পর্যায়ে কোনো আশ্বাস না পেয়ে তারা সড়ক অবরোধ ও একটি কারখানায় হামলার চেষ্টা করে। পরে পুলিশের হস্তক্ষেপে কয়েকটি কারখানার মালিক পক্ষ এসে শ্রমিকদের আশ্বাস দেওয়ার প্রেক্ষিতে অবরোধ তুলে নেওয়া হয়।
বিপিএলে মুখোমুখি দুই অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নার এবং স্টিভেন স্মিথ। সিলেট সিক্সার্সের হয়ে মাঠে নেমে 13 বলে 14 রান করে ওয়ার্নার রান আউট হন। এখন কুমিল্লার হয়ে স্মিথের ব্যাটিং দেখার অপেক্ষায় দর্শকরা। মিরপুরের হোম অফ ক্রিকেটে আছেন আদিল আহমেদ শান, যাচ্ছি তার কাছে। আদিল, হাই ভোল্টেজ ম্যাচের এই মুহূর্তে সর্বশেষ অবস্থা আমাদের জানান। ধন্যবাদ হৃদয়। মিরপুরের হোম অফ ক্রিকেটে আজকে আসলে ডেভিড ওয়ার্নার এবং স্টিভেন স্মিথের দুই টিমে ভাগ হয়ে খেলছেন এবং এই ম্যাচটি খুব হাই ভোল্টেজ হিসেবে ধরা হয়েছিল, যেহেতু ডেভিড ওয়ার্নার সিলেট সিক্সার্সের হয়ে খেলছেন। যদিও আজকের ম্যাচটিতে যেটি দেখা গেছে যে একটি রান আউটের যেই বিষয়টি ছিল একটি অনেকটা বিতর্কিত, অনেকে যদিও বলছেন আবার বলছেন বিতর্কিত না, যেখান থেকে আসলে তৌহিদ হৃদয় উইকেটের ভেতরেই ব্যাটটা উপরে ওঠানো ছিল, কিন্তু তিনিও ওই সময় ক্রিজে পৌঁছে গেছিলেন, কিন্তু থার্ড আম্পায়ার যেহেতু ডেভিড ওয়ার্নারকে আউট দিয়েছেন, সুতরাং এটাকে আউটই মেনে নিয়েছেন দল সিলেট সিক্সার্স। তবে যেই ভেবেছিলাম যে একদিন শুরুর দিকের ম্যাচটিতে এরকম খুব হাই ভোল্টেজ হবে, এই কারণে যে খুব বড় বড় তারকায় আছেন এবং সিলেটে খুব একটি বড় স্কোর করবেন, কিন্তু সেরকমটি কিন্তু আমরা খুব একটি দেখিনি। মাত্র অনেকটাই খেলার প্রায় শেষের পর্যায়ে, প্রায় আমরা যতক্ষণ পর্যন্ত দেখেছি যে 124 রান 8 উইকেট সংগ্রহ করেছে। তবে আর এদিক থেকে যদি আমরা বলি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কিন্তু ব্যাটিং লাইন আপটা কিন্তু অনেক বড়। আপনি দেখবেন যে তামিম ইকবাল আছেন এবং স্টিভেন স্মিথ, যাকে এই ম্যাচে অধিনায়কত্ব অর্থাৎ এইবারের টুর্নামেন্টে অধিনায়কত্ব দায়িত্ব পালন করছে কিন্তু স্টিভেন স্মিথ অস্ট্রেলিয়ান, এবং প্রথমবারের মতো তিনি এখানে এসছেন। আর অন্যদিকে আপনি আরও দেখবেন যে ব্যাটিং লাইন আপে যদি আপনি দেখি ইমরুল কায়েস, এনামুল হক সহ যারা আছেন, অর্থাৎ প্রথম 5 জন ব্যাটসম্যানই কিন্তু খুব হার্ড হিটার বলতে গেলে এই টি20 ফর্মেটে, এবং ঘরের মাঠে যেহেতু খেলা খুব সহজেই কিন্তু এই সংক্ষিপ্ত যদি রানটা দেওয়া হয়, যদি রানটা 120-30 এইরকম তা থাকে, তাহলে কিন্তু চেস করাটা খুবই সহজ হয়ে থাকে প্রতিপক্ষের জন্য। আর বলতে গেলে যে দ্বিতীয় যে ম্যাচটি হবে রংপুর রাইডার্স এবং খুলনা টাইটান্সের বিপক্ষে, যদিও হার দিয়ে গতকাল কিন্তু এই টুর্নামেন্ট শুরু করেছে রংপুর, মাশরাফি রংপুর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তো আজকের ম্যাচটি কিন্তু খুব চ্যালেঞ্জিং হবে রংপুরের জন্য, যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আছে। তবে একটি দর্শকদের জন্য একটি সুখকর বার্তা হতে পারে রংপুর ভক্তদের জন্য, কেননা ক্রিস গেল কিন্তু গতকালই ঢাকায় পৌঁছেছিলেন, যদিও গতকালের ম্যাচ খেলেনি। তবে যেহেতু কালকে একটা লো স্কোরিং ম্যাচ হয়েছিল, আজকে কিন্তু হয়তো সন্ধ্যার ম্যাচে ক্রিস গেলকে দেখতে পাবেন ভক্তরা। হৃদয়, এই ছিল মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে আমার কাছে সর্বশেষ। আদিল, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন আদিল আহমেদ খান এবং জানাচ্ছিলেন বর্তমানে যে আজকে খেলা এবং পরবর্তীতে যে খেলাটি হবে সেই খেলা সম্পর্কে এবং বেশ কিছু তথ্য আমাদেরকে জানাচ্ছিলেন, এবং জানাচ্ছিলেন যে আসলে ক্রিস গেল আমাদের হয়তোবা রংপুর রাইডার্সে যোগ দেবেন আজকের খেলাটিতে। গাড়ির সব পরীক্ষা নিরীক্ষা শেষ করে নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য 40টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে পরিবহন পুলের কর্মকর্তারা জানিয়েছেন, মন্ত্রিপরিষদ থেকে ফোন এবং ঠিকানা পেলে শপথ গ্রহণ অনুষ্ঠানে আনতে নতুন মন্ত্রিপরিষদের সদস্যদের কাছে এইসব গাড়ি পৌঁছে দেওয়া হবে। সঞ্জয় চাকের রিপোর্ট। 2009 এবং 2014 সালের নির্বাচনের পর মন্ত্রিসভায় স্থান পাওয়া সদস্যদের বেশিরভাগই মিন্টো রোড ও হেয়ার রোডের সরকারি বাসভবনে ওঠেন। আগামীকাল নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ। এখন পর্যন্ত মন্ত্রিসভার কোনো সদস্যই তাদের পুরানো বাসভবন ত্যাগ করেনি। নতুন মন্ত্রিসভায় স্থান কে পাবেন না বা নতুন মন্ত্রী কারা হবেন তা এখনও প্রকাশ না পেলেও নতুন মন্ত্রীদের জন্য গাড়ি প্রস্তুতের কাজ চূড়ান্ত হয়েছে। সচিবালয়ের পাশেই সরকারি পরিবহন পুলে কয়েক মাস আগে কেনা কয়েকটি পুরান গাড়ি পরিচ্ছন্নতার কাজ চলছে। একই সঙ্গে 35টির মতো নতুন গাড়ির সব ধরনের পরীক্ষা নিরীক্ষাও চূড়ান্ত করা হচ্ছে। আসলে একটা গাড়ি মাননীয় মন্ত্রীবর্গের চাহিদা মোতাবেক চলার জন্য বা ভিভিআইপিদের চলার জন্য যেরকম সুবিধা দরকার, পতাকা স্ট্যান্ড, প্রযোজ্য প্রোগ্রাম, এছাড়া গাড়িটার অভ্যন্তরীণ যে বিষয় ইঞ্জিন টেস্ট করে দেখেছে এবং কোনো অপ্রীতিকর শব্দ হচ্ছে কিনা সেগুলো আমরা পরিবহন পুলের কমিশনার দপ্তর থেকে না জানালেও জানা গেছে মোট 40টি অত্যাধুনিক নতুন গাড়ি নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ নবগঠিত মন্ত্রিসভার মাননীয় সদস্যদের ব্যবহারের জন্য প্রয়োজনীয় সংখ্যক গাড়ির প্রস্তুত রাখার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছে। আমরা সেই নির্দেশ মোতাবেক আমরা মন্ত্রিপরিষদের সদস্যদের জন্য আমরা গাড়ি প্রস্তুত রাখছি এবং গাড়ির সঙ্গে প্রত্যেকটি গাড়ির সঙ্গে আমরা চালককেও ড্রাইভার সহ গাড়ি আমরা প্রোভাইড করব। গত মন্ত্রিসভায় সব মিলে মন্ত্রিসভার সদস্যর সংখ্যা ছিল 55। নতুন মন্ত্রিসভার আকারও হতে পারে 50 থেকে 55-র মধ্যে। পরিবহন পুল নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করে এই গাড়িগুলো প্রস্তুত রেখেছেন।
মন্ত্রিপরিষদ থেকে ঠিক যখন এবং যে সংখ্যক গাড়ি দিতে বলবেন তখনই পরিবহন পুল থেকে এইসব গাড়ি সরবরাহ করা হবে নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য। এই গাড়িতে করেই নতুন মন্ত্রীরা শপথ দিতে যাবেন এবং আগামী 5 বছরের জন্য এই ধরনের নতুন গাড়ি থাকবে মন্ত্রিসভার সদস্যদের কাছে। সঞ্জয় চাকি, চ্যানেল আই, সরকারি পরিবহন পুল, ঢাকা। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সারা দেশে জাঁকিয়ে নামবে দ্বিতীয় পর্যায়ের শৈত্যপ্রবাহ। আবহাওয়া অফিস বলছে আগামী 1-2 দিন তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে ইতোমধ্যেই তীব্র থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহে আক্রান্ত রাজশাহী, রংপুর এবং খুলনা বিভাগের বিভিন্ন জেলায় সহসাই কাটছে না শৈত্যপ্রবাহ পরিস্থিতি। জান্নাতুল বাকে কেকার রিপোর্ট। আবহাওয়া অফিস বলছে এবছর শীত মৌসুমে সারা দেশেই স্বাভাবিকের চেয়ে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কম। এর প্রভাব পড়েছে দেশের পশ্চিমাঞ্চলের রাজশাহী, রংপুর এবং খুলনা বিভাগে। গত 23 ডিসেম্বর থেকে দেশের পশ্চিমের 3 বিভাগের বিভিন্ন জেলায় শুরু হয় তীব্র থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। এক সপ্তাহেরও বেশি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত আছে। বাতাস আর মনে হয় কুয়াশা নেই, ঠান্ডার অতিরিক্ত বেশি। রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, নীলফামারীতে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত। গত 2রা জানুয়ারি নতুন বছরের দ্বিতীয় দিনে পঞ্চগড়ের তেঁতুলিয়াতে রেকর্ড করা হয় 4.9 ডিগ্রি সেলসিয়াস, যা এখনও পর্যন্ত এই মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। মাঝরাত থেকে শুরু হয়ে ঘন কুয়াশায় ঢেকে থাকা এই প্রত্যন্তের জেলাগুলোতে বেলা বাড়লেও সূর্যের দেখা মেলে না। কষ্ট পাচ্ছে বয়স্ক নারী, শিশু, ছিন্নমূল সহ সব মানুষ। সকাল বেশি ঠান্ডা। আবহাওয়া অফিস বলছে ইতোমধ্যে আন্দামান সাগরে একটি সাইক্লোন অবস্থান করছে। আগামীকাল সাইক্লোনটি আন্দামান নিকোবর উপকূল অতিক্রম করবে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আন্দামান সাগরে একটা সাইক্লোন আছে, এই সাইক্লোনের নাম পাবুক। সুতরাং সেই পাবুকটা আগামীকালের মধ্যে আন্দামান আইল্যান্ডকে অতিক্রম করার পর সেটা রিক্যাপ করে যে জানুয়ারি মাস হলো সবচেয়ে শীতলতম মাস, এবং এই মাসে আমরা আমাদের তথ্যপত্র অনুযায়ী এবং ক্লাইমেটোলজি আমরা বলতে পারি যে জানুয়ারি মাসে আরও এইরকম হালকা শৈত্যপ্রবাহ দিয়ে শুরু হবে। কখনো কখনো সেটা মাঝারি শৈত্যপ্রবাহে টার্ন নিয়ে অতি তীব্র শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা এই জানুয়ারি মাসেই থাকে। সুতরাং এই ধরনের সম্ভাবনা বাংলাদেশে এই জানুয়ারি মাসে রয়েছে। 9 তারিখ থেকে স্পেলটা শুরু হবে। গত বছর 8 জানুয়ারি দেশের ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 2.6 ডিগ্রি সেলসিয়াস, যা 1968 সালের 4 ফেব্রুয়ারিতে এই যাবৎকালের সর্বনিম্ন তাপমাত্রা 2.8 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছিল। রংপুর বিভাগের পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা সবচেয়ে কম রেকর্ড করা হয়েছে। কখনো কখনো তাপমাত্রা 4.9, কখনো 5.1 এইরকম। সুতরাং পঞ্চগড় জেলায় তীব্র শৈত্যপ্রবাহ অব্যাহত আছে, যদিও এখন তীব্র অবস্থায় নেই। আজকে সেটা তীব্র থেকে কিছুটা উন্নতি লাভ করেছে। আজকে সেখানে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ অব্যাহত আছে। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের দ্বিতীয় ধাপে শৈত্যপ্রবাহ শুরু হলে মাস জুড়ে শীতের তীব্রতা থাকবে বলেই পূর্বাভাস আবহাওয়া অফিসের। জান্নাতুল বাকিয়া, কেকা, চ্যানেল আই, ঢাকা। হুইলচেয়ারে করে সংসদ ভবনে এসে একাদশ জাতীয় সংসদের আইন প্রণেতা হিসেবে শপথ নিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মাহমুদ এরশাদ। বেলা 12টায় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী তার দফতরে জাপা চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করেন। শপথ পরিচালনা করেন সংসদ সচিব জাফর আহমেদ খান। অসুস্থতার কারণে গত বৃহস্পতিবার শপথ নিতে পারেননি রংপুর 3 আসন থেকে মনোনীত সাংসদ HM এরশাদ। এ সময় জাপার কো চেয়ারম্যান GM কাদের, মহাসচিব মশিউর রহমান রাঙা সহ জাতীয় পার্টির নবনির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। পরে জাতীয় সংসদে বের হবার সময় গণমাধ্যমের সাথে কথা বলেন জাপা মহাসচিব। একাদশ জাতীয় সংসদ হবে প্রাণবন্ত এমন আশাবাদ জানিয়ে জাপা মহাসচিব জানিয়েছেন, জনগণের স্বার্থ রক্ষায় এবার কার্যকর বিরোধী দল হিসেবে ভূমিকা রাখবে জাতীয় পার্টি। একবার বিরোধী দলে যখন আমরা চলে যাব তখন আমাদের ভূমিকাটা তো দেশের জনগণের পক্ষেই হবে। সুতরাং দেশের জনগণের পক্ষেই অসুবিধাগুলো যখন আমরা পার্লামেন্টে উত্থাপন করব তখনই হয়তো সরকারি দলের সঙ্গে আমাদের হয়তো কথোপকথনগুলো আমাদের ভিন্নতর ভাষায় হবে। আমরা খানিকটা বিচলিত হব বিভিন্ন সময়, তারপরে দেশের মানুষের কথা বিরোধী দলই বলে, দেশের মানুষের কথা আমাদের পার্লামেন্টে আমরা বলবো। এতে কেউ বিরক্ত হলো বা কেউ সন্তুষ্ট হলো বা অসন্তুষ্ট হলো এ বিষয়ে আমাদের দেখার বিষয় না। আমরা জনগণের পক্ষে আছি, জনগণের পক্ষে আমরা থাকবো।
নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৮ আসামির মধ্যে 7 জনের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার পুলিশ 7 দিন করে রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে রোববার 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এই ঘটনায় আরও এক আসামিকে ভোরে ফেনীর সুলতানপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এ পর্যন্ত এজাহারভুক্ত 5 জন সহ মোট 8 জনকে গ্রেফতার করা হয়। সেনাবাহিনীকে যে কোনো পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা বৃদ্ধি ও যুদ্ধের সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ওদিকে গণতন্ত্র রক্ষায় আলোচনার আহ্বান জানিয়ে আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছে তাইওয়ান। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে দ্বন্দ্ব এবং দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান বিষয়ে উত্তেজনার মধ্যেই শুক্রবার সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন চীনা প্রেসিডেন্ট। তিনি বলেন, সেনাবাহিনীকে দেশের নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করতে ভূমিকা রাখতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়া রিঅ্যাসুরেন্স ইনিশিয়েটিভ অ্যাক্ট আইনে তাইওয়ানের নিরাপত্তার প্রতিশ্রুতির বিষয়ে সই করেন। এর পরপরই চীনের প্রেসিডেন্ট যুদ্ধের প্রস্তুতির ঘোষণা দেন। চীনের হুমকি মোকাবেলা ও তাইওয়ানের স্বাধীনতা এবং গণতন্ত্র রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েং। এবার নিটল টাটা কৃষি সংবাদ। সিরাজগঞ্জে সদ্য জেগে ওঠা চরগুলি ফসল বৈচিত্র্যে ভরে উঠেছে। সদর উপজেলার ছোট পিয়ারি, মোরগ্রাম, পুঠিয়াবাড়ি, সাপুরি সহ মোট 8টি চরে এবার বিভিন্ন ধরনের ফসল আবাদ হয়েছে। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রবিনের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। কয়েক বছর আগে সিরাজগঞ্জের বিস্তীর্ণ ফসলি জমি ছিল যমুনা নদীর গর্ভে। ভাঙন রোধে বঙ্গবন্ধু সেতুর উজানে বাঁধ নির্মাণ করায় জেগে উঠেছে এসব চর। কৃষক হারানো জমি ফিরে পেয়েই শুরু করেছে ফসল চাষ। প্রথম বছর একটি মাত্র ফসল চাষ হলেও এখন সব ধরনের ফসল আবাদ করছে তারা। এই জমিগুলো দীর্ঘদিন পানির মধ্যে ছিল, থাকার পরে এই সরকার 2 মরা 2টো গাইড বাদ দেওয়ার পরে এই জমিগুলো উঠছে। গম বনি, পেরা বনি, ধান গাড়ি, মসুর, বাদাম, ভুট্টা ইত্যাদি জিনিস, মসুর টসুর আমরা ইত্যাদি জিনিস আবাদ করি। আগের থেকে আমরা এখন ভালো চলি। কৃষক জানায়, চরগুলির বেশিরভাগ এলাকাই পলি মাটিযুক্ত। এ কারণে যে কোনো ফসল উৎপাদনই ভালো হয়। তবে ক্ষতিপূরণ ছাড়াই জমি অধিগ্রহণ হচ্ছে এমন সংবাদে চরম দুশ্চিন্তায় তারা। সরকারের প্রয়োজনের জন্য সরকার নিতেছে, তাহলে আমাদের যে সমস্যায় ফেলে যে সরকার এই জমিগুলো নিতেছে, তাহলে আমরা তো অকর্ম হয়ে যাব। এটা টাকা ছাড়া তারা একর করে নিতেছে। এটা আমাদের এখন যে আমরা যে এখন থাকবো, থাকার আমাদের কোনো ব্যবস্থা নেই। চরের পতিত ও অনাবাদী জমিগুলো ফসলের আওতায় আনতে স্থানীয় কৃষি বিভাগের পক্ষ থেকে নানা পরামর্শ দেয়া হচ্ছে। এখানে কৃষকরা ধান, গম, ভুট্টা সহ বিভিন্ন ফসল উৎপাদন করছে এবং তাতে কৃষকরা যথেষ্ট সাড়া পাচ্ছে। আমাদের উদ্দেশ্য এই চরে কোনো জায়গায় কোনো জমিতে আর পতিত না থাকবে, আমরা কৃষির আওতায় নিয়ে আসবো। জেলার 22টি ইউনিয়নের চরগুলোর সব জমি এবার ফসল চাষের আওতায় আনার উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। দিনাজপুরের ঐতিহ্যবাহী ঘাগড়া ও গির্জাখাল অবৈধ দখলে চলে গেছে। স্থাপনা নোংরা আবর্জনায় ভরাট হয়ে গেছে। শুষ্ক মৌসুমে সামান্য বৃষ্টিতেই ময়লা পানিতে ভরে যায়, সৃষ্টি হয় জলাবদ্ধতা। তবে এসব খাল উদ্ধার ও সংস্কারের উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আরমান হোসেন বরকতের ভিডিওচিত্রে শাহ আলম শাহের রিপোর্ট। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ব্রিটিশ আমলে খনন করা হয় প্রায় 14 কিলোমিটার ঘাগড়া ও গির্জাখাল। দখল আর দূষণে এখন মরণাপন্ন খাল দুটি। দুর্গন্ধে খাল পাড়ে টিকে থাকাই দায়। 30 থেকে 40 ফুট প্রস্থ খাল দুটি দখল হতে হতে একেবারে সংকুচিত হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে প্রবাহ। এটা একটা ঐতিহ্যবাহী ক্যানেল, এটা বিভিন্নভাবে দখল হয়ে যাচ্ছে। ক্যানেলটি অবৈধভাবে দখল হয়ে যাচ্ছে এবং যারা করতেছে, কে করতেছে জানি না, কিন্তু এই অবৈধ ক্যানেল যদি ঠিক মতো না চলে তাহলে আমাদের অসুবিধা হয়ে যাচ্ছে, পরিবেশ গন্ধ হয়ে যাচ্ছে, মানুষ থাকতে পারতেছে না। এ দুটি সহ জেলার 14টি খাল উদ্ধার করে সংস্কারের উদ্যোগ নিয়েছে দিনাজপুর পানি উন্নয়ন বোর্ড। দিনাজপুর শহরের যে
ওয়েস্ট ওয়াটার, তারপরে বিভিন্ন কলকারখানার যে ইফ্লুয়েন্ট যেগুলি আইসে ঘাগড়া ও গিরিজা খালে পতিত হয়, সেইগুলির যদি আমরা যথাযথভাবে ম্যানেজমেন্ট করতে পারি তাহলে এই খালটিকে ঘিরে আপনার দিনাজপুর শহরের স্বাস্থ্যগত একটা উন্নয়ন পরিলক্ষিত হবে বলে আমি মনে করি। তবে এ উদ্যোগও বাস্তবে রূপ নেবে কিনা তা নিয়ে সংশয়ে এলাকাবাসী। পৌর কর্তৃপক্ষের অবহেলা উদ্দেশ্যতায় অবৈধ দখলদের হাতে জিম্মি হয়ে পড়ায় দিনাজপুরের ঐতিহ্যবাহী গির্জা ও ঘাগড়া ক্যানেল বিলুপ্ত হতে চলেছে। এতে জীববৈচিত্র্য বিনষ্টের পাশাপাশি বিপর্যস্ত হচ্ছে পরিবেশ। এই গির্জা ও ঘাগড়া ক্যানেল উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়ার পাশাপাশি জনসচেতনতারও তাগিদ দিচ্ছেন পরিবেশবিদরা। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই।